the electrical frequency on the rotor করেছিলেন। মানে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করছিলাম, তাই তো? আমরা বলছিলাম যে আমাদের যে রোটরের যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স রোটরে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে সেই ভোল্টেজের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির সাথে তোমার রোটরের মেকানিক্যাল স্পিড এবং তোমার স্ট্যাটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেটাও হতে পারে, যেহেতু ইনসিঙ্ক মানে অনেক কিছু বোঝায়। সেটা হচ্ছে তোমার স্ট্যাটরের ইলেকট্রিক্যাল মানে স্ট্যাটরে যে তুমি মানে সাপ্লাইটা দিচ্ছ সেইটার কারণে তোমার স্ট্যাটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেটা কত স্পিডে ঘুরতেছে সেটা হচ্ছে ইনসিঙ্ক। সিঙ্ক কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে যে ওই যে তোমার মানে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির সাথে সাথে এটা সিঙ্কিং অবস্থায় থাকবে, ঠিক আছে? সো আমরা ফাইনালি ইকুয়েশনটা ডিএফ করা দেখছিলাম। আমাদের মেইন ইকুয়েশন ছিল হচ্ছে 7.8, যে রোটর ফ্রিকোয়েন্সিটা কিভাবে ভ্যারি করে, যে তোমার স্লিপ যদি কম হয় বেশি হয় তাহলে কি অবস্থা, এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। ওকে, সো তোমরা এগুলা একটু বাসায় চর্চা করবে। দেখছো কে কে লেকচার গুলা বাসায়? একজন দুইজন? লাস্ট ক্লাসের লেকচার ভিডিও আপলোড দেওয়া হয়নি? আচ্ছা, লাস্ট ক্লাসের লেকচার ভিডিও আপলোড দেই নাই না? আচ্ছা, তাহলে একটু চেক করে দেখি আপলোড দিছি কিনা। লাস্ট ক্লাসের লেকচার ভিডিও লাস্ট ক্লাসে আমাদের লেকচার নাম্বার কত ছিল? অনলাইন ক্লাসে 6 নাকি 5? লেকচার 6, হ্যাঁ লাস্ট ক্লাসের ভিডিও আপলোড দেওয়া হয়নি। দাঁড়াও এখনই দিয়ে দিতেছি। আমি রেডি করে রাখছি কিন্তু আপলোড দিইনি, দুঃখিত। তাহলে তোমাদের একটা কাজ করবা, যদি আমার ভিডিও আপলোড দিতে দেরি হয় তাহলে সিআর একটু ফোন টোন দিয়ে হবে, বিশেষ করে প্রতিদিনেরটা প্রতিদিনই যাতে আমি তাড়াতাড়ি আপলোড করে দিই। ওকে স্যার। ও লাস্ট ক্লাসের ভিডিও আপলোড দেইনি আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে যে আমি কনফিউজ ছিলাম যে দিব কি দিব না, কারণ মাত্র 25 মিনিট ক্লাস দিয়েছি। বুঝতে পেরেছো? ভিডিওটা তোমরা দেখবে যে 25 মিনিটের ক্লাস আছে এখানে। তাই আমি ভাবছিলাম যে আজকের ক্লাস সহ দুইটা জয়েন করে একসাথে দিব, এরকম একটা প্ল্যান হয়তো করছিলাম, এই কারণে দিই। যাই হোক, আমি দুঃখিত, আসলে তোমরা হয়তো মিস্টেক করছো নাকি কিছু। আচ্ছা, আমরা আজকে একটা এক্সাম্পল দিয়ে শুরু করব, সেটা হচ্ছে a 208 ভোল্ট 10 হর্স পাওয়ার 4 পোল 60 হার্টজ Y connected induction motor has a full load slip of 5%. ঠিক আছে? সো মোটামুটি সব ইনফরমেশনই কিন্তু এখানে বলে দেওয়া আছে। What is the synchronous speed of this motor? Synchronous স্পিডটা বের করতে হবে। What is the rotor speed of this motor at the rated load? রোটর স্পিড বের করতে হবে। সো তোমার যেটা বের করতে হবে n sync, তারপর যেটা বের করতে হবে nm. What is the rotor frequency of this motor? That means হচ্ছে fr. What is the shaft load torque of this motor at the rated load? আচ্ছা, এইটার ইকুয়েশনটা তোমরা মানে এখনো দেখো নাই, মানে শ্যাফট লোড টর্ক অথবা শ্যাফটে কি পরিমাণ টর্ক ইনডিউস হচ্ছে সেটার ইকুয়েশন পরে আসবে, মানে ইকুয়েশনের ডেরিভেশনটা আমরা পরে দেখব। বাট যেহেতু কোশ্চেনে চলে আসছে, সো আমরা আপাতত মানে রেজাল্টটা ইউজ করব, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে নরমাল ইকুয়েশনটা কি সেটাই আমরা দেখব, যে ও হ্যাঁ এটাই শ্যাফট লোডের ইকুয়েশন, এরকম আর কি। আর সেটা কোথা থেকে আসলো সেটা দেখবো পরে। আচ্ছা, সিনক্রোনাস স্পিড কিভাবে বের করতে হয় একটা মোটরের? অ্যাজ ইউজুয়াল ক্লাসের মতো আমি একটু পরে সলিউশনে যাব, সলিউশন আছে আমার এখানে, ঠিক আছে? আগে দেখি তোমরা একটু চিন্তা ভাবনা করো। ক্লাস হলে তো তোমাদেরকে ম্যাথ করতে দিতাম, এখন যেহেতু মানে অনলাইন, সো আপাতত বললেই হবে যে স্যার এটা ওই ইকুয়েশন থেকে এটা আনছি, এই ইকুয়েশন থেকে এটা আনছি।
দেখি কে বলতে পারে এনসিং কিভাবে বের করা যায়? কেউ নাই বলার মতো? আচ্ছা, সাবনিন সুলতানা বলছে লাস্ট ক্লাসে কি ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি অন দ্য রোটর শেষ করা হয়েছিল? ডেরিভেশনটা আজকে ফার্স্ট দেখলাম মনে হচ্ছে। বলো। এইখানে এসে মনে হয় থেমে গেছিলাম না? জি স্যার, এখানে এসে থেমে যাওয়া হয়েছিল কারণ এই ইকুয়েশন গুলো আপনি যে এখন লাস্ট স্লাইডটা দেখিয়েছেন এটা নোট করা হয়নি, মানে মোস্ট আচ্ছা প্রবাবলি দেখানো হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আলোচনা করি। এখানে কি বলতেছিলাম আমরা মেইনলি লাস্ট ক্লাসে বেসিক কথা কি বলতেছিলাম, যে একটা ইন্ডাকশন মোটর কিন্তু তোমার অনেকটা ট্রান্সফরমারের মতো কাজ করে। ঠিক আছে, এই কথাটা মনে হয় বলতেছিলাম যে তোমার ট্রান্সফরমার যেরকম প্রাইমারিতে তুমি বাইরে থেকে এসি সাপ্লাই দিলে তোমার প্রাইমারি আর্ম যেটা আছে সেইখানে তোমার ভোল্টেজ ইনডিউস হয় এবং কারেন্ট ফ্লো হয়। ঠিক এইখানে তোমার ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও তোমার তুমি যখন এই স্টেটরে বাইরে থেকে যখন ইলেকট্রিক্যাল সাপ্লাই দিবা তখন তোমার রোটরে ভোল্টেজ ইনডিউস হবে এবং কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, সো এই কারণে এটাকে কিন্তু অনেক সময় রোটেটিং ট্রান্সফরমার বলে। মানে রোটেটিং কেন? কারণ রোটেট করতেছে। আর ট্রান্সফরমার কেন? কারণ হচ্ছে ওই যে ভোল্টেজ ইনডিউস করতেছে, এই কারণে। ওকে, সো এইখানে আবার তোমার ট্রান্সফরমারের মতো এখানে খেয়াল করে দেখো যে দুইটা জিনিস, মানে ট্রান্সফরমারে যেরকম প্রাইমারি টার্মিনাল আছে সেই আর হচ্ছে সেকেন্ডারি টার্মিনাল আছে। এই ক্ষেত্রে আমরা প্রাইমারি টার্মিনাল হিসেবে মানে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা স্ট্যাটরকে ধরবো প্রাইমারি টার্মিনাল অথবা প্রাইমারি সাইড, আর সেকেন্ডারি সাইড ধরবো রোটর সাইডকে। ওকে, আর যেটা বলছিলাম ফাইনালি যে তোমার এখানে যে ফ্রিকোয়েন্সি যেটা রোটরের যে ফ্রিকোয়েন্সি এইটা যে প্রাইমারি ফ্রিকোয়েন্সি সেম হবে। প্রাইমারি ফ্রিকোয়েন্সি বলতে ধরো তুমি স্ট্যাটরে বাইরে থেকে যে ইলেকট্রিক্যাল সাপ্লাই দিচ্ছ সেই ফ্রিকোয়েন্সি। তো এইটা কিন্তু ট্রু না ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু আবার ট্রু, যে ট্রান্সফরমারে তুমি প্রাইমারিতে যেটা সাপ্লাই দিবা সেটাই কিন্তু তুমি সেকেন্ডারিতে পাবে। ঠিক আছে, এবং সেকেন্ডারিতে তোমার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি সেটা প্রাইমারি ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি সমান হবে। আচ্ছা, এক মিনিট, আমি একটু আসতেছি। ওকে, সো যেটা বলতেছিলাম যে ফ্রিকোয়েন্সি যেহেতু সেম না, তাহলে দেখি তাহলে ফ্রিকোয়েন্সির ইফেক্টটা কি, কোথায় কোথায় ফ্রিকোয়েন্সির ইফেক্টটা পড়ে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, ইফ দ্য রোটর অফ এ মোটর ইজ লক মানে আমি বলতে চাচ্ছি যে একটা ইন্ডাকশন মোটরের রোটরটা যখন ঘুরবে না তখনকার কন্ডিশন। ঠিক সেই মুহূর্তে যদি লক কন্ডিশনে থাকে তাহলে সেই মুহূর্তে তুমি সেম ফ্রিকোয়েন্সি পাবা, মানে স্ট্যাটরের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিটাই তুমি এখানে পাবা। ওকে, কারণ হচ্ছে তোমার এটা তুমি আরো যখন ওই যে পাওয়ার ফ্লো ডায়াগ্রাম আমরা দেখাবো যে তখন হয়তো আরেকটু ভালো বুঝতে পারবো, যে এইখানে হয়তো বা তোমাদের একটু মানে কনফিউশন থাকতে পারে যে ফ্রিকোয়েন্সিটা আবার কিভাবে সেম হয়ে যায়। ঠিক আছে, বাট এইভাবে নর্মালি চিন্তা করো যে যখন রোটরটা ঘোরা শুরু করবে তখন বলতেছে যে ফ্রিকোয়েন্সিটা 0 হচ্ছে। কেন দেখি তো, একটু চিন্তা করে বলো তো দেখি। পারবা না? আচ্ছা, তাহলে আমি দেখি, আমি এটা ডেসক্রাইব করার চেষ্টা করি। একটা ইন্ডাকশন মোটরের যে রোটরটা, দাঁড়াও আমি একটা হোয়াইট বোর্ডে যাই। হোয়াইট বোর্ড কোথায় আছে? আচ্ছা, এই যে একটা ইন্ডাকশন মোটর, এটা ধরো তোমার ইন্ডাকশন মোটর। সো এটা তো স্ট্যাটর, তাই না? সো স্ট্যাটর সাইড আর হচ্ছে রোটর সাইড। আচ্ছা, এটা ধরো রোটর। আচ্ছা,
ওইখানে বলা হচ্ছে যে যখন রোটরটা লকড কন্ডিশনে থাকবে, দ্যাট মিন্স হচ্ছে ঘুরবে না। তো তুমি যখন বাইরে থেকে ইলেকট্রিক্যাল সাপ্লাই দিচ্ছ তখন তো তোমার একটা রোটেটিং ফ্লাক্স তৈরি হচ্ছে। এই রোটেটিং ফ্লাক্সটা কিন্তু তোমার এই যে রোটরের যে কন্ডাক্টিং যে রোটরের যে রোটর বারকে কিন্তু কাট করবে। তো রোটরে কিন্তু ভোল্টেজ ইনডিউস হবে। তো এটা যখন একদম ইনিশিয়াল কন্ডিশনে, মানে ইনিশিয়াল অবস্থায় ধরো তোমার রোটরটা যেহেতু মুভ করতেছে না, সো সেই ক্ষেত্রে কিন্তু রিলেটিভ স্পিড কিন্তু 0। তাহলে কিন্তু তোমার মানে তোমার এই যে রোটেটিং যে ফ্লাক্স, অথবা এইভাবে যদি আমি বলি যে কি মানে পুরাটাই এই রোটেটিং ফ্লাক্সের পুরোটাই কিন্তু তোমার তাহলে ওই যে ভোল্টেজ ইনডিউস করার কাজে লাগবে। ঠিক আছে? সো বাইরে থেকে তুমি যেটা সাপ্লাই দিচ্ছ, অবভিয়াসলি লস তো তোমার বাদ দিতেই হবে। মানে তুমি তো যে স্ট্যাটর সাইডে যে লস গুলা থাকবে সেগুলো তো তুমি বাদ দিবাই। মানে মেইন কথাটা হচ্ছে বাইরে থেকে যে তুমি ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছ, সেই ভোল্টেজের পুরোটাই কিন্তু তোমার এই রোটরের উপরে তখন এই ইফেক্টটা পড়বে। এই কারণে বলতেছে ইলেকট্রিক ফ্রিকোয়েন্সিটা সেই ক্ষেত্রে সেম। দ্যাট মিন্স হচ্ছে যখন তোমার রিলেটিভ স্পিড যখন 0, মানে রিলেটিভ স্পিড যখন 0, রিলেটিভ স্পিড 0 মানে কি, যে তোমার স্ট্যাটর তো স্ট্যাটিক অবস্থায় আছে, কিন্তু এই যে তোমার স্ট্যাটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এটা তো ঘুরতেছে, বাট রোটরটা তো ফিক্সড অবস্থায় বসে আছে। তাহলে তাদের মধ্যে রিলেটিভ স্পিড আছে না? সো রিলেটিভ স্পিড 0 না, অ্যাকচুয়ালি তাদের মধ্যে রিলেটিভ স্পিডটা হচ্ছে, হ্যাঁ তাদের মধ্যে রিলেটিভ স্পিডটা বেশি যখন তোমার রোটরটা মানে স্টিল অবস্থায় বসে আছে। দ্যাট মিন্স হচ্ছে রোটরটা এখন মুভ করতেছে না, তাহলে রিলেটিভ স্পিড বেশি তাদের মধ্যে। দ্যাট মিন্স হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এএনএম 0। ঠিক আছে? সো এএনএম যদি 0 হয় তাহলে তুমি এই যে স্লিপের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে বসালে দেখবা স্লিপ আসবে তোমার 1। ঠিক আছে? সো ওই কন্ডিশনটা আমি বলতে চাচ্ছি, যে তার মানে রোটরটা যখন যেহেতু ফিক্সড কন্ডিশনে বসে আছে, স্ট্যান্ড স্টিল অথবা লকড কন্ডিশনে আছে, তখন হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিটা কিন্তু ম্যাক্সিমাম হবে। বুঝতে পেরেছো? যেহেতু স্লিপ ম্যাক্সিমাম। আর যখন তোমার তাহলে ফ্রিকোয়েন্সিটা 0 হবে কখন? তাহলে এইভাবে চিন্তা করে দেখো যে রোটরটা এখন ঘুরতেছে, তাহলে রোটরটা ঘুরতে ঘুরতে ধরো তোমার এই যে এনএমটা এন সিঙ্কের কাছাকাছি চলে গেল। তাহলে তাদের এন সিঙ্কের যেহেতু কাছাকাছি চলে গেছে, তাহলে আমরা কিন্তু তখন সেই পজিশনে স্লিপটাকে কিন্তু 0 ধরতে পারি। অথবা আমি বলতে পারি যে আমার রিলেটিভ স্পিডটা তখন 0, অথবা কোনো রিলেটিভ স্পিড নাই। যেহেতু কোনো রিলেটিভ স্পিড নাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রোটর বারে তোমার কোনো ম্যাগনেটিক ফ্লাক্স কাট করবে না, এবং রোটর বারে কিন্তু তখন তোমার কোনো ভোল্টেজ ইনডিউস হবে না। তাহলে রোটর বারে যদি তখন ভোল্টেজ ইনডিউস না হয়, তাহলে তার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি মানে রোটরের যে ফ্রিকোয়েন্সি সেই ক্ষেত্রে কিন্তু তখন কম হবে। বুঝছো? মানে ফ্রিকোয়েন্সিটা তখন কিন্তু কমে যাবে। সো এই কথাগুলাই এখানে তোমার এক লাইনে হয়তো বলছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তো দুইটা এক্সট্রিম দেখলাম। একটা হচ্ছে এস এর ভ্যালু যখন 1 হয় তখন রোটরের ফ্রিকোয়েন্সির কি অবস্থা, আর এস এর ভ্যালু যখন 0 হয় তখন রোটর ফ্রিকোয়েন্সির কি অবস্থা। সো এই দুইটা ভ্যালু, এই এস ইজ ইকুয়াল টু 0 আর এস ইজ ইকুয়াল টু 1 এর মাঝখানে তাহলে রোটর ফ্রিকোয়েন্সির চেঞ্জটা কি? তাহলে সেই চেঞ্জটা হচ্ছে তোমার এই যে সেটা স্লিপ দিয়ে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে? একটু আগে আমি যে জিনিসটা বর্ণনা করলাম সেটা হচ্ছে এখানে আছে, যে এনএম এর ভ্যালু যখন 0 তখন রোটর ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির সমান। খেয়াল করে দেখো যে মিলছে কিনা। রোটর 0 মানে কি? এস এর ভ্যালু 1। সো হ্যাঁ, দুইটা ফ্রিকোয়েন্সি কিন্তু তখন সমান হবে। আচ্ছা, যখন এনএম ইজ ইকুয়াল টু এন সিঙ্ক তখন কিন্তু স্লিপের ভ্যালু কি? এস ইজ ইকুয়াল টু 1, বাট সেই ক্ষেত্রে কিন্তু তোমার রোটর ফ্রিকোয়েন্সি কি আসবে? 0 হার্জ আসবে। ঠিক আছে? সো স্লিপ দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায়। সো এস এর ভ্যালু যখন 1 তখন এফ আর ইজ ইকুয়াল টু এফই। এস এর ভ্যালু যখন 0 তখন এফ আর এর ভ্যালু 0। সো আমি কিন্তু এই যে ইকুয়েশন দিয়ে কিন্তু চাইলে এটাকে ব্যাখ্যা করতে পারি। বুঝতে পেরেছো? তো এখানে তুমি এস এর ভ্যালু যদি এখন 1 বসাও, এস এর ভ্যালু 1 বসাইলে তুমি এই ইকুয়েশন পাবা। এস এর ভ্যালু যদি 0 বসাও তাহলে এফ আর এর ভ্যালু তুমি 0 পাবা। আর এস এর ভ্যালু যদি 0 থেকে 1 এর মাঝখানে হয় তাহলে তুমি এই ইকুয়েশন থেকে তোমার রোটর ফ্রিকোয়েন্সিটা কিন্তু ইজিলি বের করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে? সো এই রোটর ফ্রিকোয়েন্সিরই একটা অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন হচ্ছে এই যে 7.9। তো এখানে কি করছে? জাস্ট তেমন কিছুই করে নাই, তোমার যে এখানে ইন সিঙ্ক এর ভ্যালুটা বসিয়েছে। সো ইন সিঙ্ক এর ইকুয়েশনটা খেয়াল করে দেখো। এই ইকুয়েশনটা কিন্তু আমরা অলরেডি দেখছি না? ওই যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির যে ইকুয়েশন ছিল, জি স্যার। ইন সিঙ্ক পি ডিভাইডেড বাই 120 ডিগ্রি।
এই যে এরকম একটা ইকুয়েশন ছিল, সেইখান থেকে এটা আসছে, ঠিক আছে। তো এইখানে তোমার এই যে ইনসিঙ্ক এর ভ্যালুটা তুমি যদি বসাও, এই যে এখানে যদি বসায় হিসাব নিকাশ করলে তুমি এই যে 7.9 টা পাও। ওকে, এবার ক্লিয়ার? থ্যাংক ইউ সাদমিন সুলতানা মনে করা দেওয়ার জন্য। আমি ভাবছি আমি পড়াইছি, তো এটা ডিসকাস করা হয়নি, ডিসকাস করে দিলাম। তো এইভাবে হচ্ছে তুমি ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি অন দ্য রোটর, সেটা কিন্তু তুমি চাইলে সেটাকে তুমি রোটরের যে স্পিড আর হচ্ছে তোমার স্ট্যাটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেটার যে স্পিড, এই দুইটা স্পিডের মাধ্যমে তুমি সেটাকে প্রকাশ করতে পারো চাইলে। আচ্ছা, এবার আসে এই ম্যাথ। একটু যেটা বলতেছিলাম, তাহলে সিনক্রোনাস স্পিড কিভাবে বের করতে হয় সেটা কিন্তু অলরেডি আমরা ইকুয়েশন অলরেডি দেখে ফেলছি। এখনো পারবা না বলতে? জি স্যার, ওই যে এখন যেটা মাত্র দেখালেন, ইনসিঙ্ক হচ্ছে 120 ইনটু ফ্রিকোয়েন্সি বাই নাম্বার অফ পোলস। হ্যাঁ হ্যাঁ, সো এই হচ্ছে তোমার এইভাবে ইনসিঙ্ক বের করবা। এনএম কিভাবে বের করবা? স্যার ওই যে স্লিপের যে ফর্মুলাটা ছিল, এখানে তো স্লিপ পার্সেন্টেজ দেয়া আছে, ইনসিঙ্ক তো মাত্র বের করলাম, ওখান থেকে এনএম বের হয়ে যাবে না? হ্যাঁ, এই যে এইভাবে। এনএম ইকুয়েশন, ঠিক আছে, দেখছো? এনএম ইজ ইকুয়াল টু 1 মাইনাস এস এনসিঙ্ক, সেইভাবে করতে হবে। সো এখানে তোমার স্লিপ তো দেওয়া আছে 5%, সো 5% মানে হচ্ছে 0.5, সো এস এর ভ্যালু হচ্ছে তোমার 0.5, ঠিক আছে। আমরা কি ইসে যাই, সলিউশনে যাই। তাহলে সিনক্রোনাস স্পিড হচ্ছে ইকুয়েশন হচ্ছে এই। এখন আমার আসলে ক্লাস নেওয়া সোজা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি শুধু এইভাবে বলবো, এটা হচ্ছে এইটা, এইখানে ভ্যালু বসাইলে এইটা পাবা, এটা হচ্ছে এইটা, এখানে ভ্যালু বসাইলে এটা পাবা, এইভাবে বলে বলে যাবো আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার ইকুয়েশন। এখানে তুমি ওই যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্টজ আর 4 পোল দেওয়া আছে, সো পোলের ভ্যালু হচ্ছে 4, সেইগুলো বসাইলে তুমি এই যে 1800 রিভলিউশন পার মিনিট তুমি সিনক্রোনাস স্পিডটা পেয়ে যাবে এই মোটর। আর রোটর স্পিডটা যদি বের করতে চাও, এখানে একটা ভুল আছে, এখানে 0.95 হবে না, এটা হবে 0.05, ঠিক আছে। এই ভুলটা কারেকশন করি, 0.05, সো 1 মাইনাস 0.05, সো তাইলে কি আসবে 0.95। ওই 0.95 এর সাথে 1800 গুণ করলে তুমি এই যে এটা পাবে 1710। আর রোটর ফ্রিকোয়েন্সির ইকুয়েশন তো একটু আগে দেখলামই, তো এখানে তুমি হিসাব নিকাশ করলে তুমি যে রোটর ফ্রিকোয়েন্সি 3 হার্টজ, এই যে ভ্যালুগুলো বসাইলে তুমি 3 হার্টজ পাবা। আর অল্টারনেটেড এক্সপ্রেশনও যদি তুমি ইউজ করো তাহলেও তুমি সেম অ্যান্সারটাই পাবা। সো এইটাও কিন্তু প্রুফ করা হয়েছে অল্টারনেটিভ এক্সপ্রেশনের যে ভ্যালিডিটি। আচ্ছা, আর ফাইনালি যেটা বলছিল যে শ্যাফট টর্ক অফ দিস মোটর, দ্যাট মিন্স হচ্ছে তোমার রোটরটা কত টর্কে ঘুরতেছে, মানে ওইখানে মানে শ্যাফটের টর্কটা কতটুকু টর্ক ওইখানে ইনডিউস হলো, সেটা বের করতে হলে তোমার এই যে শ্যাফট লোড টর্ক, এই ইকুয়েশনটা তোমার কাজে লাগবে, যে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। সো আউটপুট পাওয়ার আবার তুমি কিভাবে বের করবে, এখানে তোমার কিন্তু বলা আছে 10 হর্স পাওয়ার, ঠিক আছে। সো 10 হর্স পাওয়ার হইলে সেটাকে তুমি ওই যে হর্স পাওয়ার থেকে তুমি ওই যে ইসে নিয়ে আসলা, চেঞ্জ করে নিয়ে আসলা ইউনিটটা, আর হচ্ছে তোমার নিচে হচ্ছে ওমেগা এম এর ভ্যালুটা তুমি বসাই। ওমেগা এম মানে হচ্ছে তোমার এটা মানে কি, ওমেগা এম মানে কি স্পিড, তাই তো। জি স্যার, স্পিডটা তুমি কি বলবো, রেভলিউশনস পার মিনিটে। হ্যাঁ, এনএম টুয়াইস পাই এনএম, এটা করলেই হবে না নাকি? দেখো তো, সো এই যে এখানে এনএম এর ভ্যালু আছে আর হচ্ছে টুয়াইস পাই, নাকি ভুল বললাম? ঠিক আছে তো। আচ্ছা, সো ঠিকই আছে। তুমি যে এখানে ওই যে মানে ওমেগা এম এর ভ্যালুটা তুমি বের করো, ঠিক আছে। ওমেগা এম এর ভ্যালুটা তুমি বের করলে তোমার এই যে 1 মিনিট 60 সেকেন্ড কি তাহলে? 60 সেকেন্ড, এইটা মনে হয় সম্ভবত তোমার মিনিট থেকে সেকেন্ডে নিয়ে আসছে আর কি। স্যার হ্যাঁ, এখানে বইয়ে দেয়া আছে যে 2 পাই nm বাই 60 ইজ ইকুয়াল টু wm ওমেগা। ওই কি দেওয়া আছে? বইয়ে দেয়া আছে যে ওমেগা m ইজ ইকুয়াল টু 2 পাই nm ডিভাইডেড বাই 60, ডিভাইডেড বাই 60, কনভার্সনের জন্যই। দ্যাট মিন্স হচ্ছে তোমার ওই যে মিনিট
মিনিটটাকে তোমার ওই সেকেন্ডে নিছে, বুঝতে পারছো? মানে এটা হচ্ছে উপরে নিচে তোমার ইউনিটটা যাতে সেম থাকে, ঠিক আছে? তাহলে তো তুমি এই ইউনিটটা আনতে পারবে। তো তুমি যদি ইউনিট ক্যালকুলেট করো তাহলে তুমি দেখবে যে তোমার এই যে নিউটন মিটার আসবে, ঠিক আছে? তো এই পরিমাণ লোড টর্ক হচ্ছে তুমি মানে ইসে পাবা, শ্যাফটে পাবা। শ্যাফট মানে আমি বুঝাচ্ছি যে তোমার ওই যে রোটরের সাথে যে শ্যাফটটা থাকে, শ্যাফট মানে বুঝো তো রোটরের শ্যাফট কোনটা? একদম শুরুতে দেখাইছিলাম, এই যে এটা হচ্ছে তোমার শ্যাফট, এই যে এটা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কোথায় জেনেছিলাম? সেইখানে আরো ওই যে তোমার যে কি বলে ইংলিশ নাকি কি ইউনিটে নিছে সেটা বলছে আর কি। ওই লিকুইড ব্যারেল ফিট এইভাবে নিলেও নেওয়া যায়, এই ইউনিট গুলা জাস্ট চেঞ্জ করছে, এটা একটু দেখে নিও তুমি, ঠিক আছে? তো আমাদের হচ্ছে আমরা পরীক্ষা হলে তোমরা এই পর্যন্ত করে দিলেই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা দেখব, মানে ডেভেলপ করার চেষ্টা করব। সো ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটে ডেভেলপ করতে হইলে আমাদের ওই যে ট্রান্সফরমারের কিছু বেসিক কাজে লাগবে। তো এইখানে কিন্তু তোমরা দুইটা থিওরি পাবা। ইকুইভ্যালেন্ট সার্কিট ডেভেলপ করতে গেলে তুমি দুইটা থিওরি পাবে, একটাকে বলা হচ্ছে ট্রান্সফরমার মডেল, আর একটা হচ্ছে তোমার রোটর সার্কিট, ঠিক আছে? এই দুইটা মডেল আমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে তারপর আমরা অনেক পরে যে তারপর হচ্ছে আমরা ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে পাবো। সো এটা একটু বিশাল বড় একটা ডিসকাশন, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি, দেখি কিভাবে কি হয়। সো আমরা তো একটু আগে বলছি যে ইন্ডাকশন মোটরের যে অপারেশনটা, এটা কিন্তু তোমার রোটরে কি পরিমাণ ভোল্টেজ এন্ড কারেন্ট ইনডিউস হচ্ছে সেটার উপরে ডিপেন্ডেন্ট, ঠিক না? সো সো এই জিনিসটা কিন্তু যেহেতু তোমার ইন্ডাকশন অফ ভোল্টেজ এন্ড কারেন্টের কথা বারবার আসতেছে, দ্যাট মিন্স হচ্ছে রোটরের উপরে তোমার ভোল্টেজ আর কারেন্ট ইনডিউস হচ্ছে, তাহলে এই কারণে কিন্তু তোমার মানে অ্যাটলিস্ট আমরা একটা সাইড কিন্তু ট্রান্সফরমার মডেল দিয়ে ব্যাখ্যা করতে পারি ইকুইভ্যালেন্স সার্কিট, ঠিক আছে? তো ওইটাই কিন্তু চেষ্টা করা হবে যে আস্তে আস্তে একটা সাইডকে তোমার ইকুইভ্যালেন্স সার্কিটের একটা সাইডকে তুমি দেখবে ট্রান্সফরমার মডেল দিয়ে ব্যাখ্যা করো। আচ্ছা, ইন্ডাকশন মোটরকে অনেক সময় সিঙ্গলি এক্সাইটেড মেশিনও বলে। মানে সিঙ্গলি এক্সাইটেড মানে কি? মানে হচ্ছে তোমার এখানে শুধুমাত্র স্ট্যাটরে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এটা ডাবলি এক্সাইটেড সিনক্রোনাস মেশিন। সো অনেকগুলো সিনক্রোনাস মেশিন আছে যেখানে তোমার বোথ রোটর এবং স্ট্যাটর দুইখানেই পাওয়ার দেওয়া হয়, ঠিক আছে? আমরা ওই লং ডিসকাশনে যাব না, আমরা শুধু এখানে দেখবো যেহেতু শুধুমাত্র স্ট্যাটরে পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে, সো এই কারণে এটাকে কিন্তু সিঙ্গলি এক্সাইটেড মেশিনও অনেক সময় বলে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো যে ট্রান্সফরমার মডেল, যদি আমরা ট্রান্সফরমার মডেলকে যদি ইনকর্পোরেট করতে চাই তোমার এই ইন্ডাকশন মোটরে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার জন্য, তাহলে কিন্তু সার্কিটটা মোর অর লেস কিন্তু এরকমই হবে। খেয়াল করে দেখো যে এইখানে খেয়াল করে দেখো এই যে ভিপি মানে বাইরে থেকে তুমি যে ভোল্টেজটা দিচ্ছ, এই ভোল্টেজের কারণে স্ট্যাটরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। সো যেহেতু স্ট্যাটরের মধ্যে কয়েল আছে, সো এই কারণে কিন্তু তার এই লিকেজ রিঅ্যাকট্যান্স সেটাকে কিন্তু আমরা ইনকর্পোরেট করছি x1 দিয়ে। যেহেতু স্ট্যাটরে কপার বার আছে, সো সেই কপার লসটাকে আমরা কিন্তু R1 দিয়ে, মানে যেহেতু কপার বার আছে সো R1ও আমরা ইনকর্পোরেট করছি। ওই যে আমরা দেখাইছিলাম না ট্রান্সফরমারের যে ল, মানে একটা এইটা হচ্ছে তোমার একটা আইডিয়াল ট্রান্সফরমার, এইভাবে আমরা বলছি। আর সেই ট্রান্সফরমারটাকে প্র্যাকটিক্যাল করছি কখন? যখন হচ্ছে আমরা বিভিন্ন টস এইগুলাকে যখন আমরা ইনকর্পোরেট করছিলাম তখন, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা বলছিলাম। আচ্ছা, এইখানে তার মানে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার স্ট্যাটরের যে কন্ডাক্টিং ওয়্যার, সেইটার জন্য R1 মানে যে পরিমাণ লস হবে সেটা, আর এখানে লিকেজ রিঅ্যাকট্যান্সের জন্য এইটা, ম্যাগনেটাইজিং কারেন্ট আগের মতোই, এটা হচ্ছে তোমার ওই যে কি বলে কোর লস, আর হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার কি বলে এক্সএমটা জানি কি ছিল, মনে আছে? আমি ভুলে গেছি। এক্সএমটা ছিল তোমার ওই যে ম্যাগনেটাইজিং কারেন্টের ভ্যালুটার উপরে বেস করে এই এক্সএমটা ছিল। হ্যাঁ, ওইটাই হবে স্যার। হ্যাঁ,
সো ম্যাগনেটাইজিং কারেন্টের ভ্যালু মানে ম্যাগনেটাইজিং কারেন্ট যত বেশি তত এক্সএম এর ভ্যালু কম, আর এইটার ভ্যালু যত কম তখন এক্সএম এর ভ্যালু তখন বেশি, এরকম আর কি, এরকম একটা ব্যাপার মনে হয় আমি বলছিলাম। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার সেটাই হচ্ছে আবার এই যে I2 হিসেবে ঢুকতেছে। সো I2 ইজ বেসিক্যালি তোমার I1 প্লাস IM এর যোগফল ছিল। সো এইখানে তোমার ওই যে স্ট্যাটরে তাহলে E1 ভোল্টেজ ইনডিউস করলো, সেটা তোমার এই যে ট্রান্সফরমার দিয়ে তোমার এই যে এইটা ধরো তোমার রোটরের যে কন্ডাক্টিং ওয়্যার সেখানে, সো রোটরে এই যে আর পরিমাণ ভোল্টেজ ধরো ইনডিউস হলো, ঠিক আছে। সো রোটরে যেহেতু ভোল্টেজ ইনডিউস হলো, তাহলে তোমার এই যে রোটরের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে ভোল্টেজ ইনডিউসের কারণে, সেটা হচ্ছে IR। যেহেতু রোটরেও তোমার কন্ডাক্টিং বার অথবা কন্ডাক্টিং ওয়্যার যেটি বলো না কেন, স্কোয়ারাল কেস যদি হয় তাহলে কন্ডাক্টিং বার, আর যদি ওন রোটর হয় তাহলে কন্ডাক্টিং ওয়্যার, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু তোমার ওই যে দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে রিঅ্যাকট্যান্স, রোটরের রিঅ্যাকট্যান্স, আর হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এই সব কিছু মিলেই কিন্তু তোমার তোমার ইকুইভ্যালেন্ট সার্কিট হবে। অবভিয়াসলি এটাকে আরো আমরা ফাইন টিউন করব, ফাইন টিউন করে আমরা দেখব, বাট মোরলেস কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকমই হওয়ার কথা, ঠিক না? দেখো মিলে কিনা, মানে ইন্ডাকশন মোটরের যে তোমরা মানে ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা পড়ছো সেটার সাথে কি মিলে কিনা, আমার কথা হচ্ছে এটা। সো মোটামুটি কিন্তু মিলে যায়। এখানে অবভিয়াসলি তোমার এই যে এই ইফেক্টিভ মানে হচ্ছে তোমার ট্রান্সফরমারের যে ট্রান্স রেশিও যেটা, ঠিক আছে, সেই ট্রান্স রেশিওটা। আচ্ছা, সো একটু আগে যে কথাবার্তাগুলো বলছি, আমি একটু আগে যেটা যেটা বললাম যে কোনটা কোনটা কি, সেটা কিন্তু এইখানে সুন্দর করে গুছানো আছে। ট্রান্সফরমারের পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হচ্ছে পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার যে রেজিস্ট্যান্স আর সেলফ ইন্ডাকট্যান্স প্রাইমারি স্ট্যাটর উইন্ডিংস which must be represented in the equivalent circuit of the machine. That means হচ্ছে তোমার এই যে R1 আর X1 এর কথা বলছি। সো এই স্ট্যাটর রেজিস্ট্যান্স কে আমি বলতেছি হচ্ছে R1, আর স্ট্যাটর লিকেজ রিঅ্যাকট্যান্স কে বলতেছি X1। এই কথাগুলো এখানে আছে। আচ্ছা, তোমাদের এইখানে যেটা ওই যে ম্যাগনেটাইজেশন কার্ভের কথা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমি আলোচনা করব, তো এইখানে খেয়াল করে দেখো যে তোমার ট্রান্সফরমারের ম্যাগনেটাইজেশন কার্ভ আর ইন্ডাকশনের ম্যাগনেটাইজেশন কার্ভ একসাথে করে দেখানো হয়েছে। তো এখানে কিন্তু তোমার ইন্ডাকশন মোটরের যে ম্যাগনেটাইজেশন কার্ভ, বাবা রে এত শব্দ হইতেছে কোথায়, নীলয় মাল মিউট করে দিই, নীলয় মাল। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ট্রান্সফরমারের ইন্ডাকশন মোটর আর হচ্ছে সরি ট্রান্সফরমারের যে তোমার ম্যাগনেটাইজেশন কার্ভ আর ইন্ডাকশন মোটরের যে ম্যাগনেটাইজেশন কার্ভ একসাথে যদি তুমি প্লট করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ইন্ডাকশন মোটরের ম্যাগনেটাইজেশন কার্ভ ইজ মাচ শ্যালো, ঠিক আছে। এটা কিন্তু একটু শ্যালো, আর এটা কিন্তু একটু স্টিপার, ঠিক না? তাহলে এই শ্যালোয়ারটা কেন হলো? এইটার রিজনটাই হচ্ছে তোমার ওই যে হোয়াইট বোর্ডে একটু আগে যেটা দেখাইছিলাম, যে এইখানে তোমার পেনটা গেল কই? কি একটা অবস্থা, আমার পেনটা কোথায় গেল? আচ্ছা, দেখি এটা দিয়ে দেখি হয় কিনা। কি যেন বলতে চাইতেছিলাম? ওই যে ইন্ডাকশন মোটরের ম্যাগনেটাইজিং কার্ভটা কেন লেস স্টিপ। ও হ্যাঁ, যে এইখানে যেটা বলতে চাচ্ছি যে তোমার ইন্ডাকশন মোটরের যে কনস্ট্রাকশন, সো কনস্ট্রাকশনে তোমার ওই স্ট্যাটর আর রোটর, সো রোটরের মধ্যে কিন্তু যদিও আমরা ওই মানে স্ট্যাটরে তো তোমার কি হচ্ছে, সার্কুলেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। আল্লাহ, এটা পুরোটা কেটে দিলাম, আবার নতুন করে ঢুকি তো। হ্যাঁ, আসছে এবার, ঠিক আছে, দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি। সো যেটা বলতেছিলাম যে স্ট্যাটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এইটাই তো তোমার রোটর বারকে কাট করবে, তাই না? সো যাতে তোমার
এখানে দেখা যায় যে তোমার ওই ইন্ডাকশন মোটরের যে কনস্ট্রাকশন, যতই তুমি রোটর বারকে মানে স্কোয়ারাল কেজের ক্ষেত্রে আমরা দেখছি কি যে মাঝখানে অনেক ফাঁকা জায়গা ছিল, বাট ফাঁকা জায়গা তো আমি রাখতে পারবো না, কারণ সেইখানে রিলাক্টেন্স বেশি থাকবে, কারণ আমরা জানি এয়ারের রিলাক্টেন্স বেশি। সো তো সেই ক্ষেত্রে কিন্তু আমি পুরা ফ্লাক্স ইনডিউস করতে পারবো না, মানে কাজে লাগাইতে পারবো। তো এই কারণে আমরা কি করছি, স্কোয়ারাল কেজের যে মাঝখানের ওই জায়গাটা কিন্তু আমরা বন্ধ করে দিছি, ঠিক আছে, তোমার ওই যে এক ধরনের স্পেশাল ম্যাটেরিয়াল দিয়ে। আচ্ছা, তারপরেও কিন্তু তোমার কিছু না কিছু ফ্লাক্স লিকেজ কিন্তু হবে, কারণ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশনটাই এরকম, বুঝতে পেরেছো? সো এই কারণেই হচ্ছে তোমার যে এইখানে যেহেতু তোমার ফ্লাক্স, তার মানে কি তোমার সেম পরিমাণ কারেন্ট তুমি যদি প্রডিউস করতে চাও, মানে সরি আমি ভুল বলছি, যে মানে সেম পরিমাণ ফ্লাক্স যদি তুমি প্রডিউস করতে চাও, তাহলে কিন্তু তোমার ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এই যে তোমার আইএম এর পরিমাণটা কিন্তু সব থেকে মানে বেশি হবে। ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু আইএম এর পরিমাণটা কম হবে, ঠিক আছে, কারণ হচ্ছে ওর ম্যাগনেটাইজেশন কার্ভটাই হচ্ছে এরকম। কারণ হচ্ছে তোমার ওই যে এয়ার গ্যাপ আছে, এয়ার গ্যাপের মধ্যে তোমার যেহেতু রিলাক্টেন্স বেশি, সব ফ্লাক্স কিন্তু তুমি কাজে লাগাতে পারছো, বুঝতে পেরেছো? So the slope of the induction motor's magnetomotive flux force curve is much shallower than the curve of a good transformer. Why? আচ্ছা, অ্যানসারটা হচ্ছে there must be an air gap in an induction motor which greatly increases the reluctance of the flux path and therefore reduces the coupling between primary and secondary windings. So primary windings বলতে আমি স্ট্যাটর বোঝাচ্ছি, আর সেকেন্ডারি উইন্ডিংস বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে রোটর। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সো এইখানে আরো দুইটা পয়েন্ট বলা ছিল, দুইটা পয়েন্ট জাস্ট আমি একটু রিডিং দিয়ে যাই, আই হোপ আমি এগুলো ডিসকাস করছি। সেটা হচ্ছে the higher reluctance caused by the air gap means that a higher magnetizing current is required to obtain a given flux level. এই যে একটু আগে যেটা বললাম। আচ্ছা, therefore the magnetizing reactance XM in the equivalent circuit will have a much smaller value than it would be in an ordinary transformer. ওই যে ম্যাগনেটাইজিং কারেন্ট বেড়ে গেছে এই কারণে। আচ্ছা, তাহলে এখানে প্রাইমারি ইন্টারনাল স্ট্যাটর ভোল্টেজ E1 is coupled to the secondary ER, that means হচ্ছে রোটরের ইনডিউসড ভোল্টেজ। যদি তোমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট একটু খেয়াল করো, এই যে এখানে দ্যাট মিন্স হচ্ছে যে E1 টা ER এর সাথে যে কাপলড হচ্ছে সেটার কথা বলতেছে, ঠিক আছে? তাহলে কি ওই ইফেক্টিভ টার্নস রেশিওতে কাপলড হবে। আচ্ছা, ইফেক্টিভ টার্নস রেশিও নিয়ে একটু কথাবার্তা বলা হয়েছে, যে এখানে তোমার ফেয়ারলি ইজি টু ডিটারমাইন ফর ওন রোটর। তার মানে ওন রোটরের ক্ষেত্রে কিন্তু টার্নস রেশিওটা তুমি খুব ইজিলি বের করতে পারবে। কেন? কারণ হচ্ছে তোমার রোটরটাও তৈরি হয় তোমার ওই কপারের যে কন্ডাক্টিং ওয়্যার আছে, সেই কন্ডাক্টিং ওয়্যার গুলো পেঁচায় পেঁচায় তৈরি হয় ওন রোটরের ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে তোমার কন্ডাক্টরস রেশিও অফ কন্ডাক্টরস পার ফেজ অন দ্য স্ট্যাটর টু দ্য কন্ডাক্টরস পার ফেজ অন দ্য রোটর, মানে কতগুলো কন্ডাক্টর আছে তাদের রেশিও নিলেই কিন্তু তুমি টার্নস রেশিও পেয়ে যাচ্ছ, সেটা ওন রোটরের ক্ষেত্রে। বাট কেজ রোটরের ক্ষেত্রে কিন্তু আবার এতটা ইজি না এই মানে ইফেক্টিভ ট্রান্স রেশিওটা বের করার জন্য, বাট আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটটা কিভাবে করব আমাদের তোমরা খেয়াল করে দেখবা যে যখন আমরা পুরাটা সার্কিট ডেভেলপ করে ফেলবো তখন দেখবে, আমি আজকে বলে যাই আবার পরে বলবো, ওইখানে খেয়াল করবা যে সেকেন্ডারিকে মানে প্রাইমারিতে রেফার করছে, দ্যাট মিন্স হচ্ছে রোটর সার্কিট আমি যেটা পাবো, মানে রোটর সার্কিট মডেল থেকে আমি ইকুইভ্যালেন্ট সার্কিটের যে পোর্শনটুকু পাবো সেটা আমি প্রাইমারিতে শিফট করাবো। তো শিফট করাইলে তখন হচ্ছে তুমি এই ট্রান্স রেশিওটা তখন দেখবে যে তুমি বের করতে পারবে, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট করতে পারবে আর কি। কেস রোটরের ক্ষেত্রে তখন তুমি অ্যাপ্রক্সিমেট করতে পারবে। আচ্ছা, একটু আগে আমি যেটা আলোচনা করলাম, এই যে এখানে যে যে জিনিসগুলো আলোচনা করলাম, এটা হচ্ছে তোমার ট্রান্সফরমার মডেল, ঠিক আছে? আর নেক্সট আমি আলোচনা করব হচ্ছে রোটর সার্কিট মডেল। তাহলে রোটর সার্কিট মডেলের ক্ষেত্রে আমরা কি কি জিনিস বলবো? আমাদের সর্বপ্রথম যে টার্মটা থাকবে সেটা হচ্ছে রিলেটিভ মোশন নিয়ে আমরা কথা বলবো। তো আমরা দেখছি যে রিলেটিভ মোশন যদি অনেক বেশি হয়, মানে রিলেটিভ মোশন যদি অনেক বেশি হয়, রিলেটিভ মোশন বেশি মানে কি? রোটরটা তোমার লকড কন্ডিশন আছে অথবা ব্লকড কন্ডিশন আছে, তখন কিন্তু তোমার রোটরের ভোল্টেজটাও কিন্তু অনেক লার্জ হবে এবং রোটর ফ্রিকোয়েন্সিটাও কিন্তু অনেক লার্জ হবে, ঠিক কিনা? মিলে যায় কিন্তু।
যে রোটরটা যখন তোমার মানে যখন লকড অথবা মানে লকড অবস্থায় বসে আছে, দ্যাট মিন্স হচ্ছে রোটরটা এখন ঘুরতেছে না, তখন কিন্তু তাদের মধ্যে রিলেটিভ মোশন বেশি। তাহলে তাদের মধ্যে রিলেটিভ মোশন বেশি হলে কি রোটর বারকে বেশি কাট করবে, তাহলে বেশি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার স্মলেস্ট ভোল্টেজ আর স্মলেস্ট ফ্রিকোয়েন্সি কখন পাবা, যখন তোমার রিলেটিভ মোশনটা কমে যাবে, ঠিক আছে। when the rotor moves at the same speed at the stator magnetic field, তার মানে হচ্ছে সেম স্পিডে যখন মুভ করবে তখন কিন্তু তাদের মধ্যে রিলেটিভ মোশনটা কম থাকবে। আচ্ছা, তাহলে এই দুইটা এক্সট্রিমের মধ্যে যদি আমি দেখতে চাই যে তোমার যেখানে রিলেটিভ মোশন কম সেই ক্ষেত্রে ইআর এর ভ্যালু কি, আর হচ্ছে তোমার যেখানে রিলেটিভ মোশন বেশি সেই ক্ষেত্রে ইআর এর ভ্যালু, আর হচ্ছে তোমার দ্যাট মিন্স হচ্ছে স্লিপ ইজ ইকুয়াল টু 0 আর 1 এর মাঝামাঝিতে তুমি যদি দেখতে চাও, তাহলে বোঝাই যাচ্ছে যে এই ইআর এর সাথে কিন্তু তোমার এই ইআরও তার সাথে কিন্তু তোমার এস এর একটা রিলেশন থাকবে। আচ্ছা, তাহলে কোনটা কি সেটা বলতেছি, তাহলে খেয়াল করে দেখো এই ইকুয়েশনটা খেয়াল করো, ইআর ইজ ইকুয়াল টু এস ইআর। তাহলে ইআরওটা কি, ইআরওটা হচ্ছে তোমার লক রোটর কন্ডিশনে তোমার ইনডিউস ভোল্টেজ, ঠিক আছে, লক রোটর কন্ডিশনের ইনডিউস ভোল্টেজ, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে লক রোটর কন্ডিশনের যে ইনডিউস ভোল্টেজ, তাহলে এবার আমি একটু দেখি যে এস এর ভ্যালু যদি 1 হয়, এস এর ভ্যালু 1 হওয়া মানে কি রিলেটিভ মোশন সব থেকে বেশি, তাহলে রিলেটিভ মোশন সব থেকে বেশি হইলে তোমার ওই যে লক রোটর কন্ডিশন দ্যাট মিন্স হচ্ছে ইআরও, সো ইআরটা সমান হবে কার, ইআরও সমান হবে। আচ্ছা, এস এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ইআরও কিন্তু 0। এটা কিন্তু তুমি ফিজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি বলার মানে দেখার চেষ্টা করো তাহলে সেটা কিন্তু ঠিকই আছে, কারণ তোমার রিলেটিভ মোশন যেহেতু কোনো রিলেটিভ মোশনই নাই, তাহলে রিলেটিভ মোশনই নাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার মনে হবে যে দুইটা ট্রেনে কিন্তু একই সময় যাচ্ছে, এবং তখন কিন্তু তোমার স্টেটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু তোমার ওই রোটর বারকে তখন মানে কাট করবে না, ঠিক আছে। যদি একদম তুমি সিনক্রোনাস স্পিডের কথা চিন্তা করো, এনএম আর এন সিঙ্ক এর ভ্যালু যখন সমান, তখনকার কথা যদি চিন্তা করো, ওকে। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সির তো ইকুয়েশন তো আমরা অলরেডি দেখছি, এই হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে এই যে আমার রোটরে যে ভোল্টেজ ইনডিউস হইলো, তাহলে রোটর সার্কিটে কিন্তু তোমার দুইটা কম্পোনেন্ট থাকবে, রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাক্ট্যান্স। সো রেজিস্ট্যান্স কে আমি আর আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এবং এটা হচ্ছে তোমার স্লিপের সাথে কোনো রিলেশন নাই। রোটর রিঅ্যাক্ট্যান্স কিন্তু তোমার স্লিপের সাথে রিলেশন আছে। কিভাবে? দেখি বুদ্ধি করে কেউ বলার চেষ্টা করতো। জিনিসটা কি এরকম না যে তোমার স্লিপ যদি কম বেশি হয় তাহলে তোমার ফ্রিকোয়েন্সিও তো কম বেশি হয়ে যাচ্ছে, ঠিক না? সো ফ্রিকোয়েন্সি কম বেশি হলে রিঅ্যাকট্যান্স এর সাথে তো তোমার ফ্রিকোয়েন্সি জড়িত। ওই যে রিঅ্যাকট্যান্স মানে কি, ধরো যেহেতু ইন্ডাক্টর ওমেগা এল, সেই ওমেগার মধ্যে তো আসলে ফ্রিকোয়েন্সি আছে। সো তোমার যদি স্লিপ ভ্যারি করে তাহলে ফ্রিকোয়েন্সি ভ্যারি করবে, আর ফ্রিকোয়েন্সি ভ্যারি করলে কিন্তু তোমার রোটর রিঅ্যাকট্যান্সও ভ্যারি করবে, ঠিক আছে। সো এই কথাগুলো কিন্তু যে এখানে বলা আছে যে তোমার উপরে কি বলছে, the reactance of an induction rotor depends on the inductance of the rotor and the frequency of the voltage of blah blah blah। আচ্ছা, যাই হোক, এটা কেন বলছে আমি জানি না। একটু আগে যেটা বলতেছিলাম যে ফ্রিকোয়েন্সি, তার মানে ফ্রিকোয়েন্সির সাথে রোটর রিঅ্যাকট্যান্স এর একটা রিলেশন আছে, ঠিক আছে। সো এই এক্সআর, তার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টার্ম। সো তাহলে এই এক্সআরটাকে আমরা কোয়ান্টিফাই করার চেষ্টা করি। তাহলে এক্সআর ইজ ইকুয়াল টু ওমেগা আর এল আর ওমেগা আর এর বদলে তুমি যে ইকুয়েশনটা বসাইলা, তারপর হচ্ছে তুমি এই ইকুয়েশনটা ইনপুট দিলা, ইনপুট দিয়ে হিসাব নিকাশ করলে তুমি ফাইনালি কিন্তু এক্সআর এর এই ইকুয়েশনটা পাইলা, যেখানে হচ্ছে তোমার ওই যে স্লিপের সাথে রিলেশন আছে। এখানে এক্সআরটা কি, ব্লক রোটর রিঅ্যাকট্যান্স। দ্যাট মিন্স হচ্ছে রোটরটা যখন তোমার মানে লকড অবস্থায় থাকবে
তখন তার যে রিঅ্যাক্টেন্স সেটার কথা বলতেছে। ঠিক আছে, তাহলে এই যে সবকিছু যে বের করলাম, বের করার পরে তাহলে আমি এই তাহলে আইআরটা কি বের করতে পারবো কিনা? পারবো, কারণ হচ্ছে যে আমার আইআরটা কি হবে, ইআর ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্স। তুমি যদি এই যে ইটা দেখো, এই তোমার ফিগারটা যদি খেয়াল করে দেখো, তাহলে তোমার ইআর জেনারেট হচ্ছে আর হচ্ছে তোমার কি বলে, সরি, এই ইআরটা তো কারেন্ট তৈরি করতেছে, তাই না? তো এখানে আবার তোমার এই যে আইআর আর আর একটু আগে যেটা ডিসকাস করলাম, আর হচ্ছে তোমার এই যে এক্স আর যেটা ডিসকাস করলাম একটু আগে, সেই দুইটা বসাই। এখন যদি আমি আইআর বের করতে চাই, জাস্ট হচ্ছে আমি ওহমস ল অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো আমি এখান থেকে আইআর বের করে ফেললাম, এক্স আর এর ভ্যালু বসাইলাম। এখান থেকে ধরো তুমি যদি এখন কি বলে এস দিয়ে যদি উপরে নিচে ভাগ করো, তাহলে কিন্তু তুমি ফাইনালি এই ইকুয়েশনটা পাবে। ঠিক আছে, যেখানে তোমার নিচের এই পুরোটা হচ্ছে তোমার রোটর ইম্পিডেন্স। আচ্ছা, তাহলে কিন্তু তুমি এই যে তোমার ফিগার 7.9, এইটাকে কিন্তু 7.10 দিয়েও তুমি চাইলে দেখাতে পারো। ঠিক আছে, যেখানে একটু আগে কি ছিল, ইআর ছিল, আর এখানে হচ্ছে ইআর। ঠিক আছে, আর একটু সিম্পলিফাইড হয়ে গেল। এবং এখানে খুবই মজার ব্যাপার হচ্ছে এই আর আর এর নিচে তোমার স্লিপ চলে আসছে। ঠিক আছে, সো এটারও সিগনিফিকেন্স আছে যে এখন স্লিপের ভ্যালু কম বেশি হইলে কি হবে না হবে। ঠিক আছে, যেমন ধরো এখানে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা যদি তুমি খেয়াল করো, যে এখানে হচ্ছে তোমার এইদিকে হচ্ছে রোটর কারেন্ট আর এইদিকে হচ্ছে তোমার সিনক্রোনাস স্পিড। ঠিক আছে, তাহলে রোটর কারেন্ট আর সিনক্রোনাস স্পিড, তাহলে সিনক্রোনাস স্পিড যত বাড়তেছে, দ্যাট মিন্স হচ্ছে মানে এনএম এর ভ্যালু যত বাড়তেছে, তাহলে এনএম এর ভ্যালু বাড়া মানে কি চিন্তা করে দেখো তো। তার মানে আস্তে আস্তে সিনক্রোনাস স্পিডের কাছাকাছি চলে যাওয়া, তাহলে রিলেটিভ স্পিড কিন্তু কমবে। তাহলে হ্যাঁ, রিলেটিভ স্পিড যদি কমে, তাহলে কিন্তু তোমার ভোল্টেজ ইনডিউস হবে কম এবং রোটর কারেন্ট কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ঠিক না? সো তোমার আস্তে আস্তে কিন্তু তাহলে এই গ্রাফটা কিন্তু অনেকটা সেটাই করতেছে, যত তোমার স্পিড বাড়তেছে তত কিন্তু আস্তে আস্তে কি একটা ফিক্সড পজিশনের দিকে চলে যাচ্ছে। বুঝতে পেরেছো? সো রোটর কারেন্ট অ্যাজ আ ফাংশন অফ রোটর স্পিড, স্পিডের সাথে তার রিলেশনটা কি সেটা এখানে দেখি। তাহলে এটা আবার তুমি যদি ইকুয়েশন থেকে ব্যাখ্যা করতে চাও, এই যে এই ফিগার থেকে যদি ব্যাখ্যা করতে চাও, তাহলে এখানে কি করবা, যে স্লিপ যখন অনেক লো স্লিপ, তাহলে স্লিপ লো মানে কি, মানে লক রোটর কন্ডিশন, তাই তো নাকি? না না না, কম হলে স্যার বেশ মানে আমি তো নিজেই গুলাই ফেলাই। আচ্ছা, স্লিপ জিরো মানে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার মানে একদম কি বলে এনএম এর ভ্যালু এন সিঙ্ক এর সমান, তখন হচ্ছে এস এর ভ্যালু জিরো। বুঝতে পেরেছো? দ্যাট মিন্স হচ্ছে তাদের মধ্যে কোনো রিলেটিভ স্পিড নাই। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই যে এখানে খেয়াল করে দেখো আর আর বাই যে এস, এই টার্মটা কিন্তু খুবই বড়। কার থেকে বড়? এক্স আর থেকে কিন্তু অনেক বড় হবে, ঠিক না? তো এই ক্ষেত্রে কিন্তু এক্স আর টার্মটা থেকে বড় হবে। সো এইটা কিন্তু এই মানে রিলেটিভ স্পিড যখন নাই, দ্যাট মিন্স রিলেটিভ স্পিড যখন জিরো, তখন কিন্তু এই টার্মটা ডমিনেট। সো তখন তোমার গ্রাফটা কিন্তু তোমার এই যে আর আর এই আকারে কিন্তু তখন তোমার ফল করবে। ঠিক আছে, স্টেডি স্টেট তখন হচ্ছে আর আর এর উপরে বেস করে। আর যখন তোমার ভেরি হাই স্লিপ, এস এর ভ্যালু যখন 1, কথার কথা, তখন কিন্তু আবার তোমার এই টার্মটা ডমিনেট। বুঝছো? তখন আবার গ্রাফটা ওইভাবে চেঞ্জ হবে। সো এই কথাটাই আর কি এখানে বলছে যে at very high sleeps XRO is much larger than এটা and the rotor current approaches a steady state value as the sleep becomes very large. ঠিক আছে, আর হচ্ছে তোমার স্লিপ যদি ভেরি লো হয় তাহলে তোমার এই যে এই টার্মটা ডমিনেট। তো এটা দিয়েও তুমি চাইলে এই গ্রাফটা ব্যাখ্যা করতে পারো।
আচ্ছা, আমরা কিন্তু এখনো ইকুইভ্যালেন্স সার্কিট আনতে পারিনি, ঠিক আছে। সো আমাদের জাস্ট দুইটা মডেল আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, একটা হচ্ছে ট্রান্সফর্মার মডেল আর একটা হচ্ছে রোটর সার্কিট মডেল। এখন হচ্ছে আমরা ফাইনাল ইকুইভ্যালেন্স সার্কিটটা আনার চেষ্টা করব। তো ফাইনাল ইকুইভ্যালেন্স সার্কিট আনার জন্য আমরা কিন্তু একটা কাজ করতে পারি, ওই যে একটু আগে যেটা বলছিলাম যে সেকেন্ডারি সাইডে যে আমার ইম্পিডেন্স কারেন্ট ভোল্টেজ যা আছে সেগুলো আমি প্রাইমারিতে কিন্তু চাইলে রেফার করতে পারি। সো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি করছি, যে সেকেন্ডারি ভোল্টেজকে প্রাইমারিতে আনতে গেলে কি করছি, ইফেক্টিভ টার্নস রেশিওতে গুণ করছি, কারেন্টের ক্ষেত্রে ভাগ করছি, আর ইম্পিডেন্সের ক্ষেত্রে ইফেক্টিভ টার্নস রেশিওর স্কোয়ার করে গুণ করছি। এই হচ্ছে তোমার তিনটা ইকুয়েশন। সো সেম কাজটাই কিন্তু তোমার ওই ইসের ক্ষেত্রেও করা হবে। কি বল, মানে রোটর সার্কিট মডেল থেকে যে আমি সার্কিটটা পাইছি, যদি তোমাদের মনে থাকে যে ওই যে ই ওয়ান ইজ ইকুয়াল টু কি ই আর, তাহলে ই ওয়ান ইজ ইকুয়াল টু ই আর, আবার ই আরটাকে যদি তুমি আবার নিয়ে আসো, সরি এইখানে কি বলছে ই আর প্রাইম কেন, স্যার আমরা কোন সাইড থেকে কোন সাইডে শিফট করছি? সেকেন্ডারি থেকে মানে তোমার সেকেন্ডারি থেকে প্রাইমারি। আচ্ছা, দ্যাট মিন্স হচ্ছে তোমার এই যে ধরো এই যে তোমার যে সেকেন্ডারি সাইড, এটা তো তোমার সেকেন্ডারি সাইড, তাই না? এইটার থেকে আমরা এই যে এইখানে সব প্যারামিটার এখানে শিফট করে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে তুমি যদি ই আর কে যদি শিফট করতে চাও ই ওয়ানে, তাহলে তোমার ওই যে টার্নস রেশিও দিয়ে গুণ করতে হবে। তো সেই জিনিসটা আর কি এখানে ব্যাখ্যা করছে আর কি, যে ই আর ও যেটা মানে আমরা আসলে রেফারেন্স হিসেবে ধরছি এই যে এই ডায়াগ্রামটা। তো এইখানে আমার কি আছে, ই আর ও আছে না। সো এই ই আর ওটাকে যদি এখন তুমি ই ওয়ান এর মাধ্যমে প্রকাশ করতে চাও, তাহলে তোমার কিভাবে প্রকাশ করতে হবে, এই ই আর ও থেকে যদি তুমি ই ওয়ানে যেতে চাও, তাহলে এই ইফেক্টিভ দিয়ে তোমার গুণ করতে হবে, মানে হচ্ছে টার্নস রেশিও। আর রোটর কারেন্টের ক্ষেত্রে কি করতে হবে, জাস্ট এই ইফেক্টিভ দিয়ে ভাগ করে দিবা। আর ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্সের তো আমরা জানি, একটু আগে বের করছি, এই যে এই হচ্ছে আমার টোটাল ইম্পিডেন্স। এইটাকে আমি কি করব, এই স্কয়ার দিয়ে, দ্যাট মিন্স হচ্ছে এই ইফেক্টিভ স্কয়ার দিয়ে আমি গুণ করে দিচ্ছি। আবার এইখানে হচ্ছে তোমার একটাকে ধরছি R2, একটাকে ধরছি X2। R2 ধরছি কি আর আর এই ইফেক্টিভ স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে এইটা, এটা ধরছি R2, ওকে। আর হচ্ছে তোমার আর হচ্ছে এই যে ইফেক্টিভ যেটা আর এইটা, এই দুইটা গুণ করার পরে তুমি যেটা পাবা সেইটারে রিপ্লেস করবে হচ্ছে X2 দিয়ে। সো এই সব কিছু করার পরে তুমি দেখো তোমার জিনিসটা মানে পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট, ইন্ডাকশন মোটরের পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট, এই যে ফাইনাল সার্কিটটা তোমার চলে আসবে, ঠিক আছে। যেখানে তোমার এই যে ই ওয়ান আমি বের করছি, ই ওয়ানটা কি, ই ওয়ানটা হচ্ছে এই ইফেক্টিভ, ওই জিকটাকে যেটা দেখাইলাম এই যে এটা। আর I2টা কি, I2টা হচ্ছে এইটা, তারপর হচ্ছে R2/S, দ্যাট মিন্স হচ্ছে R2 এর ভ্যালু হচ্ছে এই যে এইটা, X2 এর ভ্যালু হচ্ছে এইটা। তো এই যেগুলো সব হচ্ছে আমি এখানে বসাইছি, বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমাদের ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এন ইন্ডাকশন মোটর। আমাদের দেখা যাবে যে আমরা যখন ওই যে ইন্ডাকশন মোটরের টেস্টিং করব, তখন আমাদের এই সার্কিটটা আবার কাজে লাগবে, আমরা এই বিভিন্ন প্যারামিটার গুলো বের করার চেষ্টা করব, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ইন্ডাকশন মোটরের প্রপার ডিজাইনিং এর ক্ষেত্রে কিন্তু এই প্যারামিটার গুলোর ভ্যালু বের করা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা যখন নেক্সট আমাদের টপিকটা মনে হয় সম্ভবত এই যে পাওয়ার এন্ড টর্ক ইকুয়েশন, হ্যাঁ। সো পাওয়ার এন্ড টর্ক ইকুয়েশন যখন যাব, আমাদের কিন্তু দেখতে হবে যে আমাদের এই যে সাপ্লাই দিলাম, সাপ্লাই দেওয়ার ফলে স্ট্যাটরে লস কতটুকু হইলো, মানে ওই যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে যেরকম তুমি প্যারামিটার বের করছো না, ওইরকম এখানেও তোমাদের প্যারামিটার হয়তো বের করতে হবে। ট্রান্সফরমারে যেরকম তোমার ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট করে তুমি প্যারামিটার গুলো বের করছো, এইখানেও তোমার অনেকগুলো টেস্ট আছে, ঠিক আছে। টেস্টিং করে প্যারামিটার গুলো বের করতে হবে। তো এইগুলাই ইন্ডাকশন মোটরের ডিজাইনিং এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? মাহির কই? মাহির তো কোনো কোশ্চেন করে না। আশা করতেছি খুব ভালো পড়াইছি আর কি, ঠিক আছে। কোশ্চেন না থাকলে বুঝতে হবে যে স্টুডেন্টরা বুঝতেছে সব। জি স্যার, বুঝছি, সমস্যা হচ্ছে না। আচ্ছা,
নেক্সট যে টপিকটা আলোচনা করব, তোমাদের এই স্লাইডটা কত বড় স্লাইড জানো? শুধু অ্যাড হচ্ছে এখানে। দাঁড়া তোমাদের একটু ভয় দিই। স্লাইড 61। তোমাদের এই স্লাইডটা এখন মানে আমার এখন টোটাল স্লাইড হচ্ছে 120, তো তার মধ্যে হচ্ছে 50% মানে হচ্ছে 61 এ আছি আমরা। এই যে দেখো 120 আরো বাড়বে, কারণ হচ্ছে আরো অনেকগুলা টপিক আছে। অবশ্য স্লাইড দেখে ভয় পাও না, কারণ হচ্ছে যে আমি অনেক গ্যাপ দেখি, কিন্তু দেখো এই যে এখানে অনেক গ্যাপ আছে, প্রত্যেকটা স্লাইডেই তোমার দেখবে বিশাল গ্যাপ থাকে। সো স্লাইড খালি বড়ই হয়, যেমন এই যে এটা কিন্তু আমি ছোট করেও তোমাদের দেখাতে পারতাম। যেমন কিভাবে একটু দেখাই, এইভাবে ছোট করে এটাকে ধরো কাট পেস্ট করে ধরে যে এখানে নিয়ে আসলাম কথা, তাহলে একটা স্লাইড কমে গেল, ঠিক না? অসুবিধা হয়। হ্যাঁ, তখন তুমি দেখতে পারবে। সো স্লাইড দেখে ভয় পাওয়ার কিছু। আচ্ছা, নেক্সট আমরা যে টপিকটা আলোচনা করব, পাওয়ার এন্ড টর্ক ইন ইন্ডাকশন মোটরস। দ্যাট মিন্স হচ্ছে আমরা ইন্ডাকশন মোটরের পাওয়ারের রিলেশনস প্লাস টর্কের রিলেশনস কি আছে না আছে, কিভাবে টর্কের ইকুয়েশন আমরা বের করতে পারি কিনা, সেই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে তোমরা আউটপুট পাওয়ার হিসেবে কি পাও? মেকানিক্যাল পাওয়ার, তাই তো? দ্যাট মিন্স হচ্ছে তুমি ইনপুটে দিচ্ছ ইলেকট্রিক্যাল পাওয়ার, আর আউটপুটে তুমি পাবা হচ্ছে তোমার মেকানিক্যাল পাওয়ার। দেখ, মেকানিক্যাল পাওয়ার বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে তোমার রোটরটা ঘুরবে, ঠিক আছে? সো নরমাল ট্রান্সফরমারের সাথে তোমার পার্থক্য হচ্ছে, ট্রান্সফরমারে কিন্তু সেকেন্ডারিতে তোমার কি হয়, তুমি পাওয়ার আউটপুট পাও। বাট এই ক্ষেত্রে কিন্তু তুমি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু সেকেন্ডারিতে তুমি কোনো পাওয়ার আউটপুট পাবা না। মানে পাওয়ার আউটপুট বলতে মানে ইলেকট্রিক্যাল কোনো আউটপুট পাবা না, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে মেকানিক্যাল আউটপুট। সো বেসিক ডিফারেন্স হচ্ছে তোমার ট্রান্সফরমারের সাথে এইটাই, যে ট্রান্সফরমারেও তুমি ইনপুট পাওয়ার দাও, ট্রান্সফরমারেও তুমি ইনপুটে পাওয়ার দাও, আউটপুটে পাওয়ার পাও, এই যে এরকম করে আউটপুটে পাওয়ার পাও। আর ইন্ডাকশন আর মোটরের ক্ষেত্রেও তুমি ইনপুটে পাওয়ার দিচ্ছ, কিন্তু আউটপুট হিসেবে তুমি ইলেকট্রিক্যাল পাওয়ার পাবা না, তুমি যেটা পাবা সেটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। তো আমাদের কিন্তু জানতে হবে যে পাওয়ারের ফ্লোটা কিভাবে হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, লস গুলা কোথায়, এই জিনিসগুলা কিন্তু বুঝতে হবে। যেমন ধরো যে আমরা ইনপুট পাওয়ার যেটা দিব, ইনপুট পাওয়ারের ইকুয়েশন থ্রি ফেজ ইনপুট পাওয়ার যদি আমরা দেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো ধরো তুমি পাওয়ার ইনপুট দিলা, দ্যাট মিন্স হচ্ছে স্ট্যাটরে তুমি কানেক্ট করলা, থ্রি ফেজ সাপ্লাই দিছো বাইরে থেকে। তাহলে দেখো কি হচ্ছে, পাওয়ারের ফ্লোটা কিভাবে হচ্ছে। তুমি তো স্ট্যাটরে সাপ্লাই দিছো, তার মানে স্ট্যাটরে কি আছে, কপার বার আছে, তার মানে স্ট্যাটরে কপার লস হবে। স্ট্যাটরে তোমার এডি কারেন্ট এন্ড হিস্টেরিসিস লস থাকবে, দ্যাট মিন্স দুইটাকে মিলে আমরা বলতেছি কোর লস। কেন? কারণ হচ্ছে যে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, ঠিক আছে? সো যেখানেই ম্যাগনেটিক ফ্লাক্স আছে সেখানেই তোমার কোর লসের কথা আমাদের বারবার কিন্তু আমরা হাইলাইট করব। সো এই দুইটা লস যখন তুমি বাদ দিবা এই ইনপুট পাওয়ার থেকে, তখন কিন্তু তুমি যে পাওয়ারটা পাবা সেটাকে আমরা নামকরণ করছি এয়ার গ্যাপ পাওয়ার। তার মানে হচ্ছে ফাইনালি তুমি পি ইন থেকে যখন তুমি এইটা যখন তুমি বাদ দিলা এই দুইটা, তখন কিন্তু তোমার পাওয়ারটা রেডি হইল কোথায় যাওয়ার জন্য, রোটরে যাওয়ার জন্য, ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার এয়ার গ্যাপের মধ্যে থাকবে, ঠিক আছে? এখন এয়ার গ্যাপের মধ্যে যে আছে, এখন এই পাওয়ারটা আবার কি করবে, তোমার ওই যে রোটরের মধ্যে ভোল্টেজ ইনডিউস করবে, কারেন্ট ফ্লো হবে, সো রোটর ঘোরা শুরু করবে, মানে এইসব কাজই তো হবে, তাই না? সো এয়ার গ্যাপ পাওয়ার থেকে আবার খেয়াল করে দেখো, কপার লস বাদ দিলে তুমি পাচ্ছ হচ্ছে পাওয়ার কনভার্টেড, মানে কনভার্টেড পাওয়ার বলতেছি আমরা সেটা, যে এয়ার গ্যাপ থেকে যদি রোটর কপার লস তুমি বাদ দাও, মানে তোমার এই এয়ার গ্যাপের পাওয়ার সেটা রোটরে ভোল্টেজ ইনডিউস করলো, রোটরে কারেন্ট ফ্লো হইলো, সেই কারেন্ট ফ্লো যেহেতু হচ্ছে তার মানে তোমার রোটর কপার লস আছে, ঠিক আছে? সো কারেন্ট ফ্লো যেহেতু হচ্ছে, রোটর কপার লস আছে, সো তার মানে তো সেই লসটাকেও তো তোমার বাদ দিতে হবে। সো এই কারণে সেটা এয়ার গ্যাপ থেকে বাদ দিছে। বাদ দেওয়ার পরে হচ্ছে তুমি ফাইনালি এই যে কনভার্টেড পাওয়ার যেটা পাইলা, এইটাই হচ্ছে তোমার মানে আসল পাওয়ার, এইটাই হচ্ছে তোমার ওই লোডটা মানে কি বলে রোটরের যে শ্যাফট
সেই শ্যাফটটাকে সে ঘোরাবে এবং টর্কের হিসাব হবে এখান থেকে। ঠিক আছে, এই যে দেখো পি কনভার্টেড ইজ ইকুয়াল টু আই ইনডিউসড টাউ ইনডিউসড ওমেগা এম। ঠিক আছে, আমরা কিন্তু টর্কের হিসাব কিন্তু এই যে ইনপুট পাওয়ার থেকে করব। ঠিক আছে, যে ইনপুট পাওয়ার ইনপুট দিলাম পি ইন ইজ ইকুয়াল টু টাউ ইনডিউসড ওমেগা এম, এইটা আমরা বলবো। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের মাঝখানে অনেক পাওয়ার টাওয়ার আছে, এগুলা লস গুলো আমাদের বাদ দিতে হবে। সো তোমার শেফট যখন ঘোরা শুরু করলো, শেফটটা যখন ঘোরা শুরু করলো, তখন কিন্তু তোমার আবার ওই যে মেকানিক্যাল কিছু লস থাকবে, যেমন ধরো ফ্রিকশন এন্ড উইন্ডেজ। দ্যাট মিন্স হচ্ছে শেফট যেহেতু ঘুরতেছে তার মানে ফ্রিকশন আছে, ফ্রিকশনের কারণে যে লস হবে সেটা। আর স্ট্রে লস যদি থাকে অথবা আর অন্য কোনো যদি লস থাকে, তাহলে সেই লস গুলোকে তোমার ইনকর্পোরেট করতে হবে। সো ফাইনালি তুমি এই কনভার্টেড থেকে যখন তুমি এই দুইটা বাদ দিবা, তখন হচ্ছে তুমি ফাইনাল আউটপুট পাবা। এইটা হচ্ছে তোমার শ্যাফটে তুমি পাবা। ঠিক আছে, সো এই যে পি আউটপুট ইজ ইকুয়াল টু টাউ লোড ওমেগা এম। এই সো এই হচ্ছে তোমার মানে ওভারঅল পাওয়ার ফ্লো, যে কিভাবে পাওয়ার ফ্লোটা হচ্ছে। সো এই কথাগুলাই তোমার এই যে এখানে বলা আছে। সো কোর লস কোথা থেকে আসতেছে। আচ্ছা, এইখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি দেখবা যে দাঁড়াও আমি একটু পরে দেখি। The core losses of an induction motor come partially from the stator circuit and partially from the rotor circuit. এই কথাটার মানে কি বলবো, যে যেহেতু স্টেটর সার্কিটে তোমার কি আছে, কপার বার অথবা কপার কয়েল, তো এই কারণে কোর লস আছে। রোটরেও কিন্তু সেম অবস্থা, কপার বার অথবা কপার কয়েল, এবং ওইখানেও যেহেতু ম্যাগনেটিক ফ্লাক্সের কথা উঠছে, সো ওইখানেও কিন্তু তোমার এই কোর লস হবে। সো অনেক ক্ষেত্রে তোমার এই যে রোটরের যে কোর লস আর স্টেটরের যে কোর লস, এটা একসাথে লাম্প করা হয়, মানে হচ্ছে মানে একসাথে করা হয়, বুঝতে পেরেছো? মানে একসাথে করে আমি একটা কোর লস আমি মানে কনসিডারেশন আনবো। সো এই কোর লসের মধ্যেই তুমি ধরে নিবা যে তোমার রোটর আর স্টেটরের যে কোর লস সেটা একসাথে আছে। ঠিক আছে, সেই কথাটাই এখানে বলছেন। Normally operates at a speed near synchronous speed. The relative motion of the magnetic fields over the rotor surface is quite slow, and the rotor core losses are very tiny compared to the stator core losses. এই পয়েন্টটা কি বুঝছো কিনা? এখানে যেটা বলা হয়েছে যে রোটরটা কিন্তু নর্মাল অপারেটিং কন্ডিশনে কি, রোটরটা তো আর সবসময় ফিক্সড অবস্থায় থাকবে না, রোটরটা তো ঘুরবে সবসময়। এটাই তো আমরা চাই যে ইন্ডাকশন মোটরে সবসময় রোটর ঘুরুক, তাই না? তার মানে রিলেটিভ স্পিড কিন্তু কম। তাহলে রিলেটিভ স্পিড কম হইলে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু তোমার কি হবে, মানে রোটরের ক্ষেত্রে কিন্তু তোমার ম্যাগনেটিক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ওইভাবে তোমার কি বলে মানে ইনডিউস হবে না, বুঝতে পেরেছো? মানে রিলেটিভ কাট করবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কাট করবে না নাকি ইনডিউস হবে না, মানে কি হবে এখানে? ওই যে একই কথা তো, যে তোমার যদি দাঁড়াও আমি মানে এখানে তোমার যদি রোটর যদি ঘোরা শুরু করে, দ্যাট মিন্স হচ্ছে তোমার এনএম যখন এন সিঙ্কের সমান, তখন তো তোমার এন সিঙ্ক তো তোমার কোনটা, এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড স্টেটরের, তাহলে তখন তো আর সে কাট করার প্রয়োজন হবে না, কারণ হচ্ছে যে তাদের স্পিড তো সেম কন্ডিশনে চলে গেছে। সো সেই পজিশনে কিন্তু তোমার ম্যাগনেটিক ফ্লাক্সের কিন্তু প্রয়োজন খুব কম, বুঝতে পেরেছো? নর্মাল অপারেটিং কন্ডিশনে সেই কথাটাই বলছে আর কি, যে যেহেতু প্রয়োজন কম, সো এই কারণে তোমার রোটরের কোর লসের পরিমাণও কম কম্পেয়ার টু স্ট্যাটরের কোর লস। স্ট্যাটরে কিন্তু তোমার সবসময় তোমার ম্যাগনেটিক ফ্লাক্স আছে। ঠিক আছে, এখন রোটর কি ম্যাগনেটিক, সেই ম্যাগনেটিক ফ্লাক্স কখন কাজে লাগাবে, যখন রোটরের স্পিড কমে যাবে, ঠিক না? আচ্ছা, সো এই কথাটাই আর কি এই পয়েন্টটা বলছে। সো এই কারণে বলছে যে তোমার যেহেতু তোমার কোর লসের যেহেতু তোমার স্ট্যাটরের কোর লস বেশি এবং রোটরের কোর লস কম্পেয়ার টু স্ট্যাটর কোর লস ইজ ভেরি লো, সো আমরা কিন্তু চাইলে একসাথে এটাকে ইনকর্পোরেট করতে পারি। সেইটাকে এই কারণে আমরা স্ট্যাটর সাইডে রাখছি, ঠিক আছে? সো রোটর সাইডে আমরা করি, সেই কথাগুলো এখানে বলছে। আর অনেক কথাবার্তা বলছে, যে উইন্ডেজ লস, ফ্রিকশন লস, এই কথাগুলো বলছে। সো এগুলো তো আমি ডিসকাস করলাম। আচ্ছা,
আচ্ছা একটা ম্যাথ দেখো, তাহলে তোমাদের পাওয়ার ফ্লোটা বুঝতে আর একটু সুবিধা হবে। কি মাথা কি ধরে গেছে? বলতে পারে। হ্যাঁ, তাহলে তারা দেখি কতক্ষণ ক্লাস হইলো। পরে তো দেখা যাবে ক্লাস শেষ করলে 50 মিনিটও ক্লাস হয় না, এটা তো সমস্যা। আচ্ছা, a 480 volt 60 hertz 50 horsepower 3-phase induction motor is drawing 60 ampere at 0.85 perfect lagging. The stator copper loss দেওয়া আছে 2 kilowatt, rotor copper loss দেওয়া আছে 700 watt, the friction and windage loss are দেওয়া আছে 600 watt, the core loss দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। The stray losses are negligible, find the following quantities. So তোমার এয়ার গ্যাপ পাওয়ার বের করতে হবে, পাওয়ার কতটুকু কনভার্টেড হলো সেটা বের করতে হবে, আউটপুট পাওয়ার বের করতে হবে, আর এফিসিয়েন্সি, ঠিক আছে। সো এয়ার গ্যাপ পাওয়ার আমরা যদি বের করতে চাই তার আগে আমাদের পি ইনটা বের করতে হবে। সো পি ইন এর ইকুয়েশন আমরা জানি। সো এখানে তুমি ভ্যালু টেলু বসাইলে তুমি পি ইনটা পাবে। আর তুমি পাওয়ার ফ্লো ডায়াগ্রাম থেকে কি দেখছো, পি ইন থেকে স্ট্যাটর কপার লস আর কোর লস বাদ দিতে হয়। সো বাদ দিলে আমি হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার পেয়ে গেলাম। সো এয়ার গ্যাপ পাওয়ার যখন তুমি পাইলা সেখান থেকে রোটর কপার লস বাদ দিলে তুমি কি পাবা, কনভার্টেড পাওয়ার। কনভার্টেড পাওয়ার থেকে তোমার এই যে বাকি দুই পাওয়ার মানে ফ্রিকশন এন্ড উইন্ডেজ আর এই যে মিসেলেনিয়াস লস গুলো তুমি যদি বাদ দাও তাহলে তুমি আউটপুট পাওয়ার। তাহলে তুমি আউটপুট পাওয়ারে ধরো হর্স পাওয়ারে নিয়ে গেলে, আর হর্স পাওয়ারে কতটুকু হয় সেটা তুমি দেখাইলা, ঠিক আছে। আর তাহলে ইনপুট পাওয়ার বাই আউটপুট পাওয়ার রেশিও করলে তুমি কিন্তু এফিসিয়েন্সিটা পেয়ে যাবে। সো অনেক ইজি ম্যাথ, শুধু তোমাদের ইকুয়েশনস গুলা আর কি কোথায় কোথায় কোনটা ইউজ হচ্ছে সেটা মাথায় রাখতে হবে। So per phase equivalent circuit of an induction motor, এখানে কেন লিখছি মানে আবার কেন আনছি দেখি কি করছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ওই যে ইনডিউস যে টর্ক, কি পরিমাণ টর্ক ইনডিউস হচ্ছে সেইটার ইকুয়েশন এখানে ডেভেলপ করছে আর কি। সো আমরা এইটা এই পর্যন্ত দেখে আজকে শেষ করে দিব। আচ্ছা, এখানে মেইনলি যেটা করছে যে তোমার আমরা তো লস বলতেছি, এখন সেই লসের ইকুয়েশন গুলো যদি দেখতে চাই, দ্যাট মিন্স ধরো তোমার স্ট্যাটর লসের ইকুয়েশন যদি দেখতে চাই তাহলে আমার স্ট্যাটর কারেন্টের ভ্যালু কিন্তু জানতে হবে, দ্যাট মিন্স হচ্ছে I1। সো ধরো সিঙ্গেল ফেজের জন্য তোমার লসটা কিভাবে তুমি ক্যালকুলেট করবে, I1 স্কয়ার R1, বা 3 ফেজের জন্য কিন্তু সেটা আবার ওই যে 3 দিয়ে গুণ হয়েছে, বুঝতে পেরেছো। আবার কোর লসের ক্ষেত্রে কিন্তু তোমার কন্ডাক্টেন্স ইউজ করছে, আর হচ্ছে তোমার ইনডিউস মানে ইনপুট যে ভোল্টেজ, মানে কি পরিমাণ ভোল্টেজ স্ট্যাটরে প্রোডিউস ইনডিউস হচ্ছে সেইটা দিয়ে তোমার হচ্ছে কোর লসটা বের করছে। আর এখানে এখন যদি I1 টাকে যদি তুমি ক্যালকুলেট করতে চাও তাহলে সেটা তো খুব সিম্পল, যে এইখানে তুমি খেয়াল করে দেখো I1 টা কি। I1 মানে হচ্ছে যে তোমার এই যে টোটাল ব্রাঞ্চের যে ইম্পিডেন্স, আর হচ্ছে তুমি যে V5 দিচ্ছ, দ্যাট মিন্স হচ্ছে V5 কে তুমি এই টোটাল ব্রাঞ্চের ইম্পিডেন্স দিয়ে ভাগ করবে। এখন এই টোটাল ব্রাঞ্চের ইম্পিডেন্সের ইকুয়েশনটা হচ্ছে এই যে কিভাবে, R1 প্লাস jX1, এটা তো তোমার সিরিজে আছে এই কারণে এটা, তার সাথে কি কি থাকবে, এই তিনটা হচ্ছে প্যারালাল অবস্থায় আছে, ঠিক আছে। আমি একটু ক্লিন করে দিই। দ্যাট মিন্স হচ্ছে ধরো তোমার এই যে এই টার্মিনালে খেয়াল করে দেখো, এই যে এইটুক যদি খেয়াল করো, এইটুক তারা কিন্তু প্যারালাল অবস্থায় আছে। সো এই প্যারালাল কম্বিনেশনটা হচ্ছে তোমার এই যে, ঠিক আছে। এইখানে তোমাদের বোঝার জন্য মানে আসলে তো লেখছে একসাথে, কিন্তু খুব মানে খুব কুইকলি আনার জন্য কিন্তু কন্ডাক্টেন্সের কনসেপ্ট ইউজ করছে। যেমন ধরো যে ZC মাইনাস JBM, এটা কিন্তু কন্ডাক্টেন্সের কনসেপ্ট ইউজ করছে। দ্যাট মিন্স হচ্ছে যে এইটাকে প্রথমে কন্ডাক্টেন্সে নিয়ে গেছে,
তারপরে হচ্ছে তোমার যে এইটা আর এইটার যোগফলের সাথে প্যারালাল করছে। তো সেটা করলে তোমার এই যে এটা প্লাস এটা এই যে এরকম আসবে ফাইনাল। তোমরা হাতে কলমে করে দেখতে পারো আর কি যে এরকম আসে কিনা। তো এইভাবে তুমি I1 বের করবা। তাহলে I1 বের করলে তুমি স্ট্যাটর কপার লসও তুমি বের করতে পারবা, আর হচ্ছে ফাইনালি তুমি কোর লসও এই ইকুয়েশন থেকে তুমি বের করতে পারবা। এই যে এটা যদি না বুঝে থাকো মাথা খাটাবা বাসায়, ঠিক আছে? কিভাবে আসবে একদম সিম্পল। পাওয়ারের ইকুয়েশন যে শুধু I স্কয়ার আর আছে তা না, পাওয়ারের ইকুয়েশন কিন্তু V স্কয়ার বাই আর ও আছে, ঠিক আছে? তো এই কনসেপ্ট কাজে লাগায় দেখবা যে এটা আনা যায় কিনা। আচ্ছা, তাহলে এর গে পাওয়ারের ইকুয়েশন তো আমরা অলরেডি জানি। তাহলে এর গে পাওয়ারের ইকুয়েশনটা কি? আচ্ছা, এখন এর গে পাওয়ারের তুমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিট যদি তুমি দেখো, এই এর গে পাওয়ারের তোমার সব পাওয়ারটা কিন্তু কনজিউম হচ্ছে তোমার রেজিস্টরে, ঠিক আছে? সো মানে তুমি যদি ইকুয়েশনটা দেখো এর গে পাওয়ার, তাই না? সো এই যে এর গে পাওয়ার, সো এই এর গে পাওয়ারের পরে তুমি তোমার যদি তুমি যদি একটু চিন্তা করো তাহলে সেই পাওয়ারটা ড্রপ হচ্ছে কোথায়? সেটা কিন্তু তোমার রোটরের যে সার্কিট থাকবে, রোটর সার্কিটে কিন্তু দুইটা টার্ম আছে, রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু তোমার সেই পাওয়ারটা কিন্তু পুরো পাওয়ারটা কিন্তু ড্রপ হবে, ঠিক আছে? সো এই কারণে এই কথাটা আর কি বলছে যে তোমার R2/S এর মধ্যে তোমার পুরা মানে পাওয়ার ক্যান বি কনজিউমড এখানে হচ্ছে। সো এর গ্যাপ পাওয়ারকে কিন্তু আমরা চাইলে তাহলে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। সিঙ্গেল ফেজের জন্য হচ্ছে I2 স্কয়ার R2/S, আর হচ্ছে 3 ফেজের জন্য হচ্ছে 3 আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। বাট অ্যাকচুয়াল যে রোটর কপার লস সেটা আমরা কি করব? আমাদের যে রোটর কারেন্ট আছে আর হচ্ছে রোটরের যে রেজিস্ট্যান্স আছে সেখান থেকে কিন্তু আমরা বের করতে পারি, ঠিক আছে? রোটর কপার লসটা। সো এইটা আবার এখানে দেখাচ্ছে। তো ফাইনালি তুমি এই যে কনভার্টেড পাওয়ারটা কি, এয়ার গ্যাপ পাওয়ার থেকে রোটর কপার লস বাদ দিলে যেটা থাকে সেটা। তো এই হচ্ছে তোমার কনভার্টেড পাওয়ারের ইকুয়েশন। আর তোমার ইকুয়েশন 7.28 আর 30 যদি তুমি 7.28 কোনটা, এইটা আর এইটা, এই দুইখান থেকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে কিন্তু তুমি যে ইকুয়েশনটা ডেভেলপ করতে পারো, যেখানে রোটর কপার লসের কিন্তু তাহলে একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে তোমার এই যে SPAG, দ্যাট মিন্স হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ারের সাথে রিলেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে আমি দুইটা পয়েন্ট বলছি, দুইটা পয়েন্ট কি দেখি। The lower the slip of the motor, the lower the rotor losses in the machine. দেখো তো ঠিক আছে কিনা? দ্যাট মিন্স হচ্ছে এস এর ভ্যালু যখন 0 তখন কিন্তু 0 মানে কি রিলেটিভ মোশন নাই। সো রিলেটিভ মোশন যেহেতু নাই তার মানে হচ্ছে তোমার ভোল্টেজ, রোটরে ভোল্টেজ ইনডিউস হবে কম, তাহলে রোটরের লসও হবে কম। ভোল্টেজ ইনডিউস হবে কম মানে কি কারেন্ট ফ্লো হবে কম, সো রোটরের লসও হবে কম। সেই কথাটাই এখানে বলছি। ইফ দ্য রোটর ইজ টার্নিং, the slip, oh sorry, if the rotor is not turning, তাহলে S1 S এর ভ্যালু কিন্তু 1 এবং the power air gap power is entirely consumed in the rotor। আচ্ছা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যে দ্যাট মিন্স হচ্ছে S এর ভ্যালু যখন আবার 1, দ্যাট মিন্স হচ্ছে রোটরটা কিন্তু এখন লকড কন্ডিশনে আছে, দ্যাট মিন্স হচ্ছে ঘুরতেছে না। তাহলে S এর ভ্যালু 1 হয়ে গেলে এই ইকুয়েশন খেয়াল করে দেখো, এই ইকুয়েশন অনুযায়ী কিন্তু তোমার এই যে এয়ার গ্যাপের পাওয়ার যা আছে পুরোটাই কিন্তু তখন তোমার কি হবে, এই রোটর কপার লস হিসেবে কাউন্ট হবে। কারণ সে পাওয়ার দিতেছে ঠিকই কিন্তু রোটর তো ঘুরতেছে না, সো তখন কিন্তু পুরোটা পাওয়ার লস হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই কথাটাই আর কি এখানে বলছে। আচ্ছা, কনভার্টেড পাওয়ারের অল্টারনেটিভ এক্সপ্রেশন হচ্ছে এইটা, এই যে জাস্ট এজি থেকে তুমি এটা বাদ দিবা, এই যে একটু আগে যেটা SPAG পাইলাম সেখান থেকে এইখানেও প্রুফ করা যায়। আর ফাইনালি তোমার ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস বাদ যদি দাও তাহলে কনভার্টেড পাওয়ার থেকে তাহলে তুমি আউটপুট পাওয়ার পাবো। এই কোশ্চেনগুলো এখানে আছে। আচ্ছা,
তাহলে ইনডিউস টর্কটা কি? আচ্ছা, ইনডিউস টর্কটা হচ্ছে টর্ক জেনারেটেড বাই দ্য ইন্টারনাল ইলেকট্রিক টু মেকানিক্যাল পাওয়ার কনভার্সন, মানে কি পরিমাণ টর্ক ইনডিউস হইল। আচ্ছা, তাহলে এইটা কোন স্টেপে হচ্ছে? এই যে টর্কটা যে ইনডিউস হচ্ছে সেটা কোন স্টেপে হচ্ছে? তোমাদের পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা দেখি মনে আছে কিনা, খেয়াল করে দেখো। এই যে এখানে রোটর কপার লসের পরে যেটা থাকবে সেটাই কিন্তু তোমার ইনডিউস লস, মানে ইনডিউস টর্ক, ঠিক না? আচ্ছা, আজানটা শেষ হোক। আচ্ছা, আর 2 মিনিট লাগবে, সো 2 মিনিটের জন্য আর কি তোমাদের বসা রাখছি। খেয়াল করে দেখো, যেটা বলতেছিলাম যে ইনডিউস টর্কটা কি, ইলেকট্রিক টু মেকানিক্যাল পাওয়ার কনভার্সনে যে টর্কটা তোমার জেনারেট হয় সেটা। আচ্ছা, সো ইনডিউস টর্কের সাথে কিন্তু তোমার লোড টর্ক যেটা, এটার কিন্তু ভেরিয়েশন আছে। লোড টর্ক মানে হচ্ছে যে তোমার একদম ফাইনালি যে টর্কটা তুমি পাইলা, আর ইনডিউস টর্কটা মানে হচ্ছে তুমি এই যে কনভার্টেড পাওয়ার থেকে যেটা তুমি জেনারেট করলা, ঠিক আছে? সো তোমার পাওয়ারটা তো কনভার্সন হইছে, হইয়া এখন তোমার ধরো রোটর ঘুরাইতেছে, তাহলে এখন রোটর যেহেতু ঘুরতেছে ওইখানে তো তোমার ফ্রিকশন আর উইন্ডেজ লস থাকবে, ঠিক না? রোটর ঘোরার পরে সো সেই লসটা যদি বাদ দেওয়ার পরে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার লোড টর্ক, ঠিক আছে? আর নরমাল হচ্ছে তোমার ইনডিউস টর্ক হচ্ছে এই কনভার্টেড পাওয়ার থেকে ক্যালকুলেট করতে হয়। সো এটাকে অনেক সময় ডেভেলপ টর্কও বলা হয়, যে একটা মেশিনের কি পরিমাণ টর্ক ডেভেলপ হচ্ছে, বাট আউটপুটে কতটুকু অ্যাভেলেবল সেটা আবার ডিপেন্ড করবে হচ্ছে যে ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস, আর যদি আর কোনো মিসেলেনিয়াস কোনো লস থাকে সেটার উপর। সো এখানে ইনডিউস টর্কের তুমি এই যে পি কনভার্টেড এটার ইকুয়েশন আর ওমেগা এম এটার ইকুয়েশন যদি বসাও তাহলে তুমি ফাইনালি এই ইকুয়েশনটা তুমি পাচ্ছ, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে তোমাদের আমরা এই যে এখানে দুইটা টপিক আলোচনা করব, যে রোটর কপার লস আর পাওয়ার কনভার্টেড, এই দুইটা কিভাবে একটু আলাদা করা যায় সেইটা। আর হচ্ছে এরপরে অনেক ম্যাথস থাকবে, এই ম্যাথসগুলো আলোচনা করব। ম্যাথসগুলো আলোচনা করে দেন আস্তে আস্তে তোমাদের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভে চলে যাবো, ঠিক আছে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? এই টপিকে চলে যাবো। তাহলে কালকে তো তোমাদের মনে হয়, কালকে তোমাদের সাথে তাহলে কোনো ক্লাস নাই আমার, তাই না? নাকি বিকেলে ক্লাস করতে পারবা কালকে? এটা সবার সাথে ডিসকাস করতে হবে। আচ্ছা, সবার সাথে তাহলে ডিসকাস করো, ডিসকাস করে বিকেলে 4টার দিকে ক্লাস করতে পারবা কিনা সেটা জানাই, ঠিক আছে? আজকে রাতের মধ্যেই জানাবা।